দ্য স্টোরি টেলারের আজকের নিবেদন ক্যাম্পফ্লেক্স, স্ক্রিপ্টিং এবং গল্প পাঠে দেবলী। টোটেম অ্যান্ড ট্যাবু ইন ট্রাইবাল ইন্ডিয়ার বইটা বুকের ওপর রেখে সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শুয়ে আছে অগ্নি। গতকাল কুমিরমারি অঞ্চলে টিম নিয়ে গিয়েছিল ওই এলাকার লোকের ম্যারেজ কভার করতে। স্টপিং অফ চাইল্ড ম্যারেজের প্রজেক্টে ওদের ইউনাইটেড টুগেদার এনজিও ভীষণ ভালো কাজ করছে। ভীষণ টায়ারসাম, কিন্তু প্রচণ্ড পরিতৃপ্তি পায় অগ্নি এই কাজটা করে। বেশ কিছুক্ষণ হলো টুংটুং করে হোয়াটসঅ্যাপে টেক্সট ঢুকেই চলেছে। অলস মেজাজে ফোনটা হাতে নিয়ে দেখল খোলা হওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে 85টা মেসেজ ঢুকেছে। যেমন নাম, ঠিক সেরকমই মন ফুরফুরে করে দেওয়া ইউনিভার্সিটির ক্লোজেস্ট ফ্রেন্ডসদের একটা গ্রুপ। ফিরোজা, দিতাশা, অগ্নি, ইলোরা, সুচেতা, যাদেরকে ডিপার্টমেন্ট অফ সোশিওলজির পঞ্চপাণ্ডব বলা হতো। অগ্নি ইউনাইটেড টুগেদার এনজিও নর্দার্ন জোনের ইনচার্জ। দিতাশার প্যাশন বরাবরই ফটোগ্রাফি ছিল, সেটাই এখন ওর প্রফেশন। যেমন অ্যাডভেঞ্চারাস তেমনি হার্ডওয়ার্কিং লাইফ। সুচেতা ইউটিউবে একটা কিউলিনারি চ্যানেল চালায়। রিসেন্টলি 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। খুবই ডেডিকেশন দিয়ে কাজ করছে সেও। ইলোরা বরাবরই একটু ফাঁকিবাজ। বেশি দিন কোনো একটা কিছুতে স্টিক করে থাকা ওর পোষায় না। কদিন একটা স্কুলে সোশিওলজি পড়িয়েছিল, তারপর হঠাৎ করেই চাকরিটা ছেড়ে দিল। এখন আবার মান্ডালা পেন্টিংয়ে ধরেছে ওকে। সারা দিন বাড়িতে বসে সাদা কালো রাখিবুকি চলছে। ফিরোজা ছিল ইউনিভার্সিটি টপার, ডিপার্টমেন্ট অফ সোশিওলজির ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট। সবাই ডাকতো ফায়ারি ফিরোজা বলে। একটু অলস মেজাজেই অগ্নি মেসেজগুলো স্ক্রল ডাউন করছিল। তখন বাজে রাত 11:45। আজকেও কুমিরমারির ব্লক অফিসে কিছু পেপারসের কাজে গিয়েছিল। কাজ শেষ হতে হতে 7টা বেজে গেছে, আর বাড়িতে পৌঁছতে 9:30। এসেই মুখে দুটো গুজে বেডসাইড টেবিল ল্যাম্প জ্বালিয়ে বিছানায় গাটা এলিয়ে দিয়েছিল। হোয়াটসঅ্যাপ টেক্সটে একই কথা বারবার ঘুরে ঘুরে আসছে। প্রায় 25 দিন হলো ফিরোজা গ্রুপে আসেনি। গ্রুপটায় মূলত কথা হয় রাতের দিকে, সকালে যে যার মতো কাজে ব্যস্ত থাকে। রিসেন্টলি কেভিএস এর এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করে ফিরোজার পোস্টিং শিটংয়ের দিকে হয়েছে। সেই ওর সাথে শেষ কথা। তারপর বেশ অনেক দিন হলো ওর সাথে কথা নেই। ফিরোজা হচ্ছে সেলফ মেড গার্ল। বাড়িতে এত বড় একটা ট্র্যাজেডি হওয়ার পরও লড়াইটাও ছাড়েনি। অনেক কিছু শেখার আছে বইকি মেয়েটার থেকে। 2 মাস হলো ওর বাবাকে একদল পলিটিক্যাল গুন্স ভর দুপুরবেলায় বাড়ির ভেতরে ঢুকে গুলি করে মেরে ফেলেছে। ফিরোজা তখন দুধ চাল দিচ্ছিল সিমুই বানাবে বলে। ওর বাবা নাকি সেদিন ওর হাতের সিমুই খেতে চেয়েছিল, আর ফিরোজার মা ওর বাবার জন্য খাবার বাড়ছিল। সমস্ত ঘটনাটাই ওর চোখের সামনে ঘটে। খবর পেয়ে দিতাশা, অগ্নি, ইলোরা, সুচেতা সবাই ছুটে গেছিল ওর কাছে। পাথরের মতো ঘরের কোণে বসেছিল, চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়েনি। তারপর 6 দিন ঘুমের ওষুধের মধ্যে দিয়েই কেটে গেছিল। কোনো বন্ধুই 2 দিনের বেশি থাকতে পারেনি। যে যার কাজের জায়গায় ফিরে এসেছে। তারপর বেশ কিছুদিন বাদে একটাই টেক্সট এসেছে ওর ফোন থেকে, চললাম রে, সরকারি তলব এসেছে, কেভিএসটা কোয়ালিফাই করেছি। এখানে বেঁচে থাকা খুব কষ্টকর হয়ে গেছে। বাড়িটা যেন আমায় গিলতে আসে। আর ভালো লাগে না রে, যাই। সময়ের সাথে সাথে যে যার কাজের ব্যস্ততায় হারিয়ে গেছে, কিন্তু মাঝে মধ্যেই সবাই একটা ব্রেক নেবার কথা বলত। আর ভালো লাগে না রে, চল না কোথাও যাই, শুধু আমরাই। একদিন হঠাৎ করেই আউটিংটা ফাইনালাইজ হয়ে গেল। খোলা হওয়া গ্রুপে ইলোরার টেক্সট, এই মাসের লাস্ট উইক সবাই ফ্রি আছিস 3 দিনের জন্য। অগ্নি আর ফিরোজা ছাড়া বাকি সবাই মোটামুটি ফ্রি বা নিজেদের ফ্রি করে নেওয়ার কথাই বলল। রাত 2টোয় ফিরোজার টেক্সট এলো, অনেক দিন বাদে যে ও পারবে, আর তার সাথে একটা প্রপোজাল। তোরা সবাই আমার এখানে চলে আয়, নর্থ ইস্ট ভীষণ সুন্দর, মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা। আমি যে কটেজে থাকি সেখানে আমি ছাড়া আরও একজন থাকে। সে তার এক ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করবে বলে স্কুল থেকে ছুটি নিয়েছে। কটেজে আমি এখন একাই আছি। আপাতত তোরা এখানেই আয়, খুব আনন্দ করব আমরা সবাই। এক কথায় রাজি হয়ে গেল সবাই। পরের দিন বিকেলে অগ্নিও রিপ্লাই করলো যে সে তার অফিসে বলেই ছুটি ম্যানেজ করে নিয়েছে।
সো অল সেট। মে মাসের লাস্ট উইক সবাই বেরিয়ে পড়ল। সন্ধে 7:30টায় ট্রেন। ইউনিভার্সিটি পড়াকালীন এক্সকারশনে যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। তারপর অনেকগুলো বছর কেটে গেছে, কিন্তু ছেলে মানুষ এটা কারোর মধ্যে থেকেই যায়নি। দেখা হতেই চিৎকার চেঁচামেচি হাহা হিহি শুরু হয়ে গেল। পরের দিন সকাল 8টায় গুয়াহাটি স্টেশন পৌঁছে আগে থেকে বলে রাখা একটা বোলেরোতে চেপে ওরা ফিরোজার আস্তানার উদ্দেশ্যে রওনা হলো। স্টেশন চত্বর আর লোকালয় পার করে গাড়িটা যখন একটু নিরিবিলি পথ ধরল, সুচেতা বলে উঠল, খুব খিদে পেয়েছে রে, কিছু একটা খেলে হয় না? সবার মনটাই চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল। ড্রাইভারকে বলতেই সে পাহাড়ের গা ঘেঁষা একটা ছোট্ট কাঠের খুপড়ি বাড়ির সামনে গাড়িটা দাঁড় করালো। গাড়ি থেকে নামতেই একরাশ টাটকা বাতাস যেন ওদের প্রাণ জুড়িয়ে দিল। হাতের ডান দিকে পাহাড় আর বাঁ দিকে গভীর সবুজ উপত্যকা। পাগল করা হাওয়ায় বারে বারে চুল এলোমেলো হয়ে যায়। ছোট্ট খুপড়িটায় গিয়ে কফি আর ভেজ মোমো অর্ডার দিয়ে সবাই ভ্যালিটার দিকে চলে গেল। খাবার হতে মিনিট 15-20 সময় লাগবে। ততক্ষণ ওরা ছোট ছোট সিঁড়ি বেয়ে ভ্যালির অনেকটাই নিচে নেমে গেল। গভীর উপত্যকা যেন দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরল ওদের। ড্রাইভারের ডাকে ওরা উপরে উঠে ব্রেকফাস্ট সারতে সারতে মন্ত্রমুগ্ধ চোখে চারিদিক দেখে নিল। এরই মাঝে সুচেতা ছোট্ট খুপড়ির দিদির কাছ থেকে ওদের ট্র্যাডিশনাল মোমোর রেসিপিটাও শুনে নিল। মনে হচ্ছে ওর চ্যানেলে কাজে লাগাবে। তারপর আরও 2 ঘন্টা পাহাড়ের অচেনা পাখির ডাক, নানা রঙের ছোট বড় জংলি ফুলের সুবাস, ঠান্ডা মন ভালো করে দেওয়া স্নিগ্ধ হাওয়া। ওরা সবাই যেন সব কিছু মিলিয়ে একটা সাবলাইম ফিল অনুভব করছিল। একটু পরপরই মেঘ পাহাড়ের লুকোচুরি খেলা, এই বৃষ্টি এই রৌদ্র। ফিরোজা ঠিকই বলেছে, প্রত্যেকটা মানুষেরই ছুটির খুব প্রয়োজন। ব্যাপারটা অনেকটা মেন্টাল থেরাপির মতো, ছোট বড় নির্বিশেষে সকলেরই প্রয়োজন। অগ্নির ফোনটা বেজে উঠল। ফিরোজা কলিং। হ্যাঁ রে বল। আমরা? ড্রাইভার ভাই, এটা কোন জায়গা? ও, মেসমার বলে কোনো জায়গা বলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে। 15 মিনিট পরই পাহাড়ের ঠিক পাকে একটা ধূসর পুরনো কাঠের দোতলা বাড়ির সামনে গাড়িটা এসে দাঁড়ালো। বাড়িটা দেখে ডাক বাংলো মনে হয়। বড় বড় রোমান হরফে নেম প্লেটে লেখা দ্য হুইস্পার। তার ঠিক নিচে একটা কাঠের লেটার বক্স। লেটার যে খুব একটা পড়ে না, সেটা লেটার বক্সের জং ধরা তালা দেখলেই বোঝা যায়। একটা দোতলা কাঠের কটেজ, সামনে ছোট্ট বাগান, সেখানে একটা দোলনা লাগানো, নানা রঙের পিটুনিয়া আর কার্নেশনের ফুলের টব বসানো ওপরের ব্যালকনিতে। গাড়ির হর্নের আওয়াজ পেয়ে ফিরোজা বাইরে বেরিয়ে এলো। প্রচণ্ড উচ্ছ্বসিত গলায় ওদের ওয়েলকাম করে ভেতরে নিয়ে গেল। জায়গাটা এতটাই শান্ত যে মনে হচ্ছে নিঃশ্বাসের আওয়াজও বুঝি শোনা যায়। ফ্রেশ হতে হতে বিকেল 5টা বেজে গেছে। বাইরে একদম অন্ধকার। অন্ধকারটা ঝপ করেই নেমেছে। ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। বল তাহলে, কেমন আছিস তোরা সবাই? একদম বিন্দাস, বলে উঠল সুচেতা। এভাবেই শুরু হলো গল্পগাছা। কথায় কথায় জানা গেল ইলোরার বিয়ে ঠিক হয়েছে। প্রায় 9টা পাত্র রিজেক্ট করে 10 নম্বরে এসে ঠেকেছে ফাইনালি। দিতাশা প্রায় প্রত্যেকটা মুহূর্ত ফ্রেম বন্দি করে যাচ্ছে। ফিরোজার একটা পাচকও আছে। ডিনারে ভুনি খিচুড়ি, হাঁসের ডিমের কষা আর ঝুরি আলু ভাজার ফরমাশ হয়েছে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। গল্প করতে করতে 9টা বেজে গেল। সবাই যে যার পার্সোনাল প্রফেশনাল সব রকম গল্পই করে ফেলল। এত দিন বাদে দেখা, গল্পের ঝুড়ি যেন খালি হতেই চায় না। ফিরোজা কিছুটা বন্ধুদের আপ্যায়ন করতেই ব্যস্ত। আফটারঅল ওই তো হোস্ট। গল্পের ফাঁকেই গরম গরম আলুর চপ আর দুধ চা, বাইরে বৃষ্টি, ভেতরে ভালোবাসা আর উষ্ণতা। একটা দারুণ ভালো লাগা সবাইকে ভরিয়ে দিল। সব কিছুর মাঝে কারোরই চোখ এড়ালো না ফিরোজার চেহারাটা বেশ খারাপ হয়ে গেছে। দুধে আলতা গায়ের রং অনেকটাই কালচে হয়ে গেছে। চোখের কোলে কালি। বাবার এভাবে মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। গল্পগাছা সবই করছে,
কিন্তু কোথায় যেন একটা না বলা কষ্ট লুকিয়ে রেখেছে। রাতের খাবার শেষ করতে করতে কালকে ট্যুর প্ল্যানটা ছকে নিল সবাই। সারাদিন ঘোরাঘুরিতে কারোরই ইন্টারেস্ট নেই। ঠিক হলো পরের দিন ওরা ওয়াটারফল দেখতে যাবে। এখান থেকে আধ ঘন্টার পথ। ওখানেই সময় কাটিয়ে টুকটাক খাওয়া দাওয়া সেরে ফিরে আসবে আবার ফিরোজার আস্তানায়। সারাদিনের জার্নির ক্লান্তিতে সবাই 10:30টার মধ্যেই ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোরবেলায় উঠে ফ্রেশ হয়ে চা আর স্যান্ডউইচ খেয়ে বেরিয়ে পড়ল সবাই। আধ ঘন্টার পথ। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল সোনাঝুরি ওয়াটারফলস। শুধু শব্দ শোনা যাচ্ছে, পুরোটাই মেঘে ঢাকা। পাথরের উঁচু নিচু রাস্তা বেয়ে নিচে নামল সবাই, যতটা পথ যাওয়া যায়। একটা উঁচু পাথর বেশে বসে পড়ল। তিতাসা একটার পর একটা মুহূর্ত ফ্রেম বন্দি করে চলেছে। সবাই লক্ষ্য করল ফিরোজার চোখ বেয়ে জল পড়ছে। সেই মুহূর্তে ওকে কেউ কিচ্ছু জিজ্ঞেস করল না। দুপুরবেলায় সোনাঝুরি ওয়াটারফলসের পাশেই ছোট্ট কাঠের পাইস হোটেলে ডিমের ঝোল আর ভাত খেয়ে ওরা রওনা হলো দ্য হুইসপারের পথে। ফিরোজার বাড়ির থেকে ওয়াটারফলটা একটা মোটা দড়ির মতো দেখা যায়। সেটাই আজকে সবাই ছুঁয়ে এলো। বাড়িতে পৌঁছে খুবই টায়ার্ড হয়ে পড়েছিল সবাই। পাহাড়ি রাস্তা, পাহাড়ের জল সব মিলিয়ে ঘুম আসতে একটুও দেরি হলো না। দুপুরে সবাই ঘুমিয়ে পড়েছিল। আর কত ঘুমোবি রে, ওঠ! ফিরোজার ডাকে ঘুম ভেঙে ওরা দেখল ট্রেতে করে কফি আর কেক নিয়ে ফিরোজা টেবিলে রাখছে। পাওয়ার কাট হয়ে গেছে বুঝলি, এখানে লাইট অফ হলে আস্তে আস্তে পরের দিন। হ্যাঁ বলিস কি? তাহলে তো আমাদের আজকে ক্যান্ডেল লাইট ডিনার। একদম। এক কাজ করি, খুবই চাইল্ডিশ কিন্তু এক্সাইটিং। আমরা আমাদের লাইফের একটা করে সিক্রেট শেয়ার করব যেটা আজ পর্যন্ত কাউকে বলিনি। ইটস আ কনফেশন গেম। এ আবার কেমন? আমরা তো সবাই সবার সব সিক্রেটই জানি, তাও এমন কিছু যেটা জানি না সেটাই শেয়ার হোক। ওকে, ডান। তখন 7:30 বাজে। ডাইনিং টেবিলে পুরনো দিনের কেরোসিনের ল্যাম্প জ্বলছে। শুরু করলো তিতাসা। আমার তখন বিয়ে 6 মাস হয়েছে। তোরা তো জানিস আমি মাছ খেতে কত ভালোবাসি। বিয়ের পর থেকেই দেখি ওদের বাড়িতে সবচেয়ে বড় মাছের পিস দেওয়া হয় আমার বরকে, নেক্সট আমার শ্বশুর মশাইকে, তারপর বাকিটা আমি আর আমার শাশুড়ি খাই। একদিন অর্ণব 4 কেজির একটা পাকা কাতল এনেছে, একদম কপকপা তেল। ভাবলাম আজকে না হয় বড় পিসটা আমিই খেলাম। সাহস করে বলেই ফেললাম, আজকে মাছটা আমি রান্না করি, তোমরা খেয়ে দেখো কেমন লাগে। মাছ রান্নার পর বড় বাটিতে পেটি মাছ উঠিয়ে সবার চোখ এড়িয়ে সোজা আমার ঘরে, খাটের তলায়, সাথে এক মুঠো ভাতও। ঘরের দরজা লাগিয়ে পুরো সাটালাম। একটা কাকপক্ষীও টের পেল না। দারুণ তৃপ্তি আর ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে খেতে বসলাম সবার সাথে পরে লাঞ্চ করতে। এই ছোট্ট চুরির গল্প এই প্রথম কনফেস করলাম। নেক্সট এলো ইলোরার টার্ন। তোরা সবাই জানিস আমি একটা স্কুলে পড়াতাম। হঠাৎ করেই চাকরিটা ছেড়ে দিই। ভেবেছিলি আমি খামখেয়ালি, কিন্তু না। স্কুলের ডিপার্টমেন্ট অফ সোশিওলজির সিনিয়র একদিন প্রিন্সিপালের কাছে আমায় ডেকে পাঠালো। দেখি আমার বানানো কোয়েশ্চেন পেপারে অজস্র ভুল। আমি তো অবাক, এই কোয়েশ্চেন আমার বানানোই না। একটাও উত্তর দিতে পারিনি নিজের ফেভারে। পরের দিন জানলাম আমাকে নাকি সিনিয়র সেকশনে প্রমোট করানোর কথা চলছিল। স্টুডেন্টদের কাছে ফিডব্যাকও নেওয়া হয়েছিল। ফিডব্যাক ভীষণ পজিটিভ। কপি কারেকশনস আর কোয়েশ্চেন পেপারের ব্লুপ্রিন্ট দেখে ফাইনাল ডিসিশন নেওয়া হবে। আমাদের ডিপার্টমেন্টের এইচওডি ভীষণ অ্যাম্বিশন, তার ধারে কাছে কাউকে ঘেঁচতে দেয় না। আমাকেই নাকি নতুন এইচওডির পোস্ট দেওয়ার কথা ছিল। ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। না, চাকরিটা তখনও ছাড়িনি। তারপর শুরু হলো নানা রকমের ফলস অ্যালিগেশন, কখনো আমার ড্রেস আপ, কখনো ক্লাস নেওয়া, সব কিছু নিয়েই। ফাইনালি মনের শান্তিটাকেই বেছে নিলাম। নারী, রাঘব বোয়ালদের সাথে লড়তে পারি। গল্পের ফাঁকে সবাই লক্ষ্য করল ফিরোজা ঘরে নেই। ডাকাডাকি করতে বাইরে থেকে ওর সাড়া পাওয়া গেল। এখন তো আমার পালা,
তাহলে শুরু করি। বাইরে? বাইরেই ভালো, ঘরে দম আটকে আসছিল। অগ্নি কেরোসিন ল্যাম্পটা বারান্দার কোনায় রাখল। ফিরোজা বাইরের দোলনাটায় বসল। তোদের শামীমকে মনে আছে? বিয়ে করবো ঠিক করেছিলাম আমরা। বাবা চলে যাওয়ার 10 দিন পর ম্যাসিভ হার্ট অ্যাটাকে মাও চলে যায়। পড়ে রইলাম আমি আর ভাই। বাড়িতে শুরু হলো বাবার শত্রু দলের লোকের হুমকি। নানা ছুতোই বাড়িতে ঢোকার চেষ্টা। সারাদিন আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে ফলো করা। নোংরা কথা, নোংরা ভাষা, নোংরা ফোন। থানা পুলিশ সবই করেছি, কিচ্ছু হয়নি। বুঝলাম কিচ্ছু হবে না। এদিকে আমি এত বড় আই উইটনেস চোখের সামনে বসে আছি, বেঁচে আছি, ঘুরে বেড়াচ্ছি, সেটা কি হতে দেওয়া চলে? বলিস কি, একবারও তুই জানালি না এত বড় ঘটনা? বলে উঠল সুচেতা। ভাইকে অনেক চেষ্টা করে একটা বোর্ডিংয়ে অ্যাডমিট করিয়েছি। সেখানে ওকে পৌঁছে বাড়িতে একদম একা ভীষণ ভয় লাগত। শামীমকে বারবার বলেছি বিয়ে করার কথা। পারিবারিক নানান ছুতো দিয়ে ও বিয়েটা করতেই চাইতো না। একদিন আমাকে বাজার দিতে এসে ও ফোনটা ফেলে গেল। দেখলাম অনেক টাকার লোভ দেখিয়ে প্রচুর মেসেজ ওর ফোনে, সবটাই দাদা সাহেবের দলের লোকদের। শেষ মেসেজটায় লেখা, ফিরোজাকে সরাতেই হবে, দাদা সাহেবের হুকুম। হঠাৎ বৃষ্টি শুরু হলো। ফিরোজার চোখ কেমন যেন আস্তে আস্তে পাল্টে যাচ্ছিল, ভীষণ ফ্যাকাশে দেখাচ্ছিল। এই ফিরোজা, ঘরে চল। ভিজছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো। আমার আর ঠান্ডা লাগবে না রে। তারপর দোলনা থেকে উঠে এলো চুলে ফিরোজা আবার শুরু করল। সেদিন বাজার গিয়ে বাজারটা আমাদের বাড়িতে দিয়ে ওর ফোনটা নিয়ে গেল স্বামী। মেসেজগুলোর কথা একবারও বলেনি আমায়। পরের দিন ঠিক করলাম ওখানে আর থাকবো না, চলে গেলাম আমার নানার বাড়ি। দাদা সাহেবের লোকরা খবরটা পেয়ে গেল। আমি ওখানে থাকলে নাকি আমার মামা মামির ছেলের বিপদ হতে পারে। বাধ্য হয়ে আবার বাড়ি এলাম। তালা খুলে দেখি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এখানে পড়ে আছে। এত খারাপের মধ্যে ওই একটাই ভালো ঘটনা ঘটেছে। ফিরোজার মুখ একদম ফ্যাকাশে লাগছিল, চুল খুলে হাওয়ায় উঠছে, চোখের কোলে কালি, দৃষ্টিটা অস্বাভাবিক। কেমন যেন ভয় ভয় লাগছে ওকে দেখে। ফিরোজা বলতেই থাকলো। পরের দিন একটা গাড়ি ভাড়া করে সোজা এখানের জন্য রওনা হলাম। বুঝিনি দাদা সাহেবের লোকরা আমার পিছু নিয়েছিল। এখান থেকে কিছুটা দূরেই আমার গাড়িটা সোজা খাদে। সবাই একেবারে চুপ করে রইল। তারপর ফিরোজার তখন সমস্ত শরীর হাওয়ায় ভাসছে, সমানে ঘরের জানলা আওয়াজ করেই চলেছে। অঝোরে বৃষ্টি হচ্ছে, সবার কথা বন্ধ হয়ে গেছে। অনেক কষ্টে অগ্নি বলে উঠল, তারপর কি হলো বল? গাড়িটা খাদে পড়ে। অনেক পরে উঠে দেখি আমার শরীরটা ঘিরে ভিড় করে পাহাড়ি ছেলেমেয়েরা কি যেন বলা বলি করছে। শরীর মানে? আমি আর নেই রে, অনেক অনেক দূরে থাকি। আমার শরীরটা দুদিন মর্গে পড়েছিল, তারপর কাটাছেঁড়া করে একদিন পুড়িয়ে দেওয়া হলো। কি করবে বল? ওরা তো জানে না আমাকে কবর দিতে হতো। দাদা সাহেব জিতে গেল। আমার মৃত্যুতে ওদের রঙিন জলের ফোয়ারাও দেখে। স্বামী বিয়ে করেছে, ওর এখন অনেক টাকা। ইলোরা, অগ্নি, সুচেতা, দিতাশা সবাই পাথরের মতো ফিরোজার কথা গিলছিল। মনে হচ্ছিল ওরা সবাই স্ট্যাচু। রান 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 স্ট্যাচু। পূব দিকে আকাশটা লাল হচ্ছিল। ভয় পাচ্ছিস কেন তোরা? আমি তো ভূত, দ্য পাস্ট টেন্স। আজকে আমার আত্মার শান্তি হোক। তোরা সবাই যে যার জীবনে ভালো থাকিস। আমাদের বন্ধুত্ব
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। হাওয়ায় মিলিয়ে গেল ফিরোজা। ইলোরা, অগ্নি, সুচেতা, দিতাশা তখনও ব্যালকনিতে বসে। रामदीन सकालेर चा निये हाजिर। मैडम, आप लोग कब चेकआउट करेंगे? बिल पेमेंट हो गया है। माने তুমি কে বিল দিল? এটা তো ফিরোজার বাড়ি। বলতেই সব ঘটনা মনে পড়তে থাকলো দিতাশার। कौन फिरोजा? कोई गलतफहमी हो रही है। ये कॉटेज तो टूरिस्ट बुकिंग के लिए है, किसी का घर नहीं है ये। आप चारों के नाम पे एडवांस पेमेंट हुआ है, 2 नाइट 1 डे। এখানে কেউ থাকে না? মানে কেউ থাকতো না? नहीं तो ये तो कॉटेज होटल है, कोई नहीं रहता। आपके आने के 10 दिन पहले ही बुकिंग और पेमेंट दोनों हो गया था। मालिक कोलकाता में रहता है, मैं ही देखभाल करता हूँ। शाम को घर चला जाता हूँ, पीछे ही है मेरा घर।